আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি KM আলী হাসান, সহকারী অধ্যাপক, তিস্তা মহিলা ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদেরকে প্রথম বর্ষের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একাদশ শ্রেণী হিসাব সমীকরণ সম্পর্কে আজকে আমাদের আলোচ্য বিষয়। তোমরা যেহেতু প্রথম বর্ষের ছাত্রছাত্রী, এজন্য তোমাদেরকে ভালো করে এই হিসাব সমীকরণ শিখতে হবে, কারণ হিসাব বিজ্ঞানের ভিত্তিটাই হচ্ছে হিসাব সমীকরণের উপর দাঁড়িয়ে আছে। হিসাব সমীকরণ বলতে আমরা কি বুঝি? আধুনিক হিসাবশাস্ত্র বিজ্ঞান হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলার উপর ভিত্তি করে একটি গাণিতিক সূত্র প্রকাশ করেছে, যা হিসাব সমীকরণ নামে পরিচিত। কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট সময় শেষে বা একটি নির্দিষ্ট সময়ে আমরা দেখতে পারি তার সকল সম্পদ সমান সমান সকল দায় ও মালিকানা সত্ত্ব, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই হয়। যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয়, যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয়, তাকেই আমরা হিসাব সমীকরণ বলি। আসলে হিসাব সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের গাণিতিক মৌলিক ধারণা। হিসাব সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি গাণিতিক মৌলিক ধারণা, এবং এই বেসিক জ্ঞানটি তোমাদেরকে ভালো করে রপ্ত করতে হবে, কারণ তোমরা যখন বোর্ড পরীক্ষা দিবে তখন সৃজনশীল পদ্ধতিতে এখানে কিছু প্রশ্ন থাকবে, যেমন সম্পদ সমান দায় বা সম্পদ সমান দায় ও মালিকানা সত্ত্ব প্রমাণ করতে হবে, বা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, এটা তোমাকে প্রমাণ করতে হবে। অনুরূপভাবে তোমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় যাবে তখনও এ থেকে দেখবা প্রশ্ন পাবে। সুতরাং এটিকে তোমাদের পুঙ্খানুপুঙ্খরূপে জানতে হবে। তাহলে আসি আমরা হিসাব সমীকরণ সম্পর্কে ভালো করে বুঝে নিই। তাহলে আমরা দেখলাম যে সম্পদ হচ্ছে দায় থেকে সৃষ্টি, অর্থাৎ এ প্লাস এল, এ সমান সমান এল প্লাস ওই, অর্থাৎ এ হলো অ্যাসেট, এল হচ্ছে লায়াবিলিটিস, ওতে হচ্ছে ওনার্স ইকুইটি। অর্থাৎ এই সম্পদ সৃষ্টি হচ্ছে দায় থেকে, মালিকানা সত্ত্ব থেকে হতে পারে, দায় থেকে হতে পারে। তাহলে আমরা দেখি কিভাবে সম্পদ সৃষ্টি হয়। সৃষ্ট সম্পদ, এই সম্পদ সৃষ্টি হয় দায়ের মাধ্যমে। এটা হতে পারে একটা ইন্টারনাল লায়াবিলিটি, আর একটি হতে পারে এক্সটার্নাল লায়াবিলিটি। একটা ইন্টারনাল লায়াবিলিটি মালিক যদি কখনো মূলধন আনে তাহলে সেটা হয় কি ইন্টারনাল লায়াবিলিটি, যেটাকে আমরা ওই বলি। আর একটা হচ্ছে যে আমরা যদি বাইরে থেকে যদি কোনো ঋণ নেই সেটাকে বলি আমরা
দায়, বাইরের দায়, সেটাকে আমরা বলি এফ। বাইরের থেকে যদি আমরা কোনো ঋণ গ্রহণ করি তাহলে সেটা হয় এক্সটার্নাল লায়াবিলিটিস, বা দায়। আর ভেতর থেকে যদি নেই, যেটা ইন্টারনাল লায়াবিলিটিস, সেটা হলো ওই বা ওনার্স ইকুইটি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সম্পদ সৃষ্টি হচ্ছে দুইটা দায়ের মাধ্যমে। একটা হলো মূলধন যদি মালিক কারবারে আনে তাহলে এ সৃষ্টি হয়, অর্থাৎ সম্পদ সৃষ্টি হয়। আর যদি মালিক বাইরে থেকে ঋণ গ্রহণ করে তাহলে আমাদের সম্পদ সৃষ্টি হয়। তাহলে আমরা দেখতে পেলাম সম্পদ সৃষ্টি হয় দায় থেকে। একটা ইন্টারনাল লায়াবিলিটি হতে পারে আর একটা এক্সটার্নাল লায়াবিলিটি হতে পারে। ইন্টারনাল লায়াবিলিটি যেমন মূলধন, আর বাইরের লায়াবিলিটি হচ্ছে ঋণ। আমরা জানি মালিকানা সত্ত্ব নামে একটা ধারণা আছে। মালিকানা সত্ত্বটা কি? মালিকানা সত্ত্ব হচ্ছে তৃতীয় পক্ষের সকল দেনা পরিশোধের পর যেটুকু অবশিষ্ট থাকে সেটি হলো মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব কিন্তু মূলধনকে প্রভাবিত করে। মালিকানা সত্ত্ব মূলধনকে প্রভাবিত করে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান এবং মালিক দুইটি ভিন্ন সত্তা, আমরা মনে করি এটি একটি ব্যবসা প্রতিষ্ঠান, এইটি হলো মালিক। এই ব্যবসা প্রতিষ্ঠান মালিক 50,000 টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলেন। মালিক কত টাকা মূলধন নিয়ে কারবার শুরু করলেন? 50,000 টাকা নিয়ে, বা 20,000 টাকা নিয়ে শুরু করলেন ধরি। 20,000 টাকা নিয়ে যদি শুরু করেন তাহলে আমাদের এখানে সম্পদ বেড়ে গেল কত? এ বেড়ে গেল আমাদের 20,000 টাকা। মনে করি আমরা 20,000 টাকা মালিক মূলধন নিয়ে আসছে। তাহলে এখানে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই বেড়ে গেল 20,000 টাকা। অর্থাৎ মালিকের দাবি তৈরি হলো 20,000 টাকা আমার সম্পদ হিসেবে কারবারে বেড়ে গেল এবং মালিকের দাবি প্রতিষ্ঠিত হলো 20,000 টাকা। অর্থাৎ এখানে মালিকানা সত্ত্ব বেড়ে গেল 20,000 টাকা। দেখা গেল এই কারবার প্রতিষ্ঠানটি পরিচালনা করবার জন্য আরো অর্থের প্রয়োজন। মালিক কি করলেন? এটা ব্যাংক থেকে ঋণ করে আরো 15,000 টাকা আনলেন। তাহলে এখানে এ বেড়ে গেল, এ আরো 15,000 টাকা বেড়ে গেল। এখানে কি হলো? লায়াবিলিটিজও বেড়ে গেল আরো 15,000 টাকা। দায় বেড়ে গেল, ঋণ করলে ব্যাংকের থেকে ঋণ করলে আরো 15,000 টাকা কি বেড়ে গেল? ঋণ বেড়ে গেল, অর্থাৎ দায় বেড়ে গেল। তাহলে আমরা জানি এ সমান সমান এল, এ সমান সমান এল প্লাস ওই। তাহলে আমরা দেখতে পারি যে এ আমার এখানে কত হলো? 35,000। আর আমার এল কত হলো? এল হলো আমার 15,000। আর এটা হলো 20,000 সমান সমান 35,000 হলো। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে এ সমান সমান এল ও ই। আমরা এখানে দেখতে পাচ্ছি এ সমান সমান, অর্থাৎ সকল সম্পদ সমান সকল দায় বা মালিকানা সত্ত্ব। তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো, অর্থাৎ 9-10 তোমরা পড়েছো যে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটা কি? এটা হচ্ছে মিলান। গাণিতিক হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ মিলান, দুই পক্ষকে সমান করা, মিলান। লেফট হ্যান্ড সাইড যদি
10 হয়, আমরা দেখি রাইট হ্যান্ড সাইডও 10 হবে। অনুরূপভাবে এ যদি 35,000 টাকা হয়, এল প্লাস ওই হবে 35,000 টাকা। এখন একটি মালিকানা সত্ত্ব নামে যে ধারণাটা আছে সেটিকে আমাদের বুঝতে হবে যে মালিকানা সত্ত্ব কিভাবে লেনদেনকে প্রভাবিত করে বা মূলধনকে প্রভাবিত করে, সেটা আমরা চিত্রের সাহায্যে বুঝে নিই। এটা হলো মালিকানা সত্ত্ব, ওই এটা প্রভাবিত হয় মূলধন আনলে বা বিনিয়োগ করলে। মূলধন এখানে আমাদের নগদ টাকা পয়সা দিয়ে আনা যেতে পারে, সম্পদ দিয়ে আনা যেতে পারে। আর এখানে যদি আমাদের আয় অবলিক মুনাফা হয় তাহলে আমাদের মালিকানা সত্ত্ব বেড়ে যায়, অর্থাৎ মালিকের দাবি বেড়ে যায়। তাহলে আমরা দেখব যে মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় 4টি উপায়ে। একটি হচ্ছে যে মালিক যদি মূলধন কারবারে সরবরাহ করে তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। যদি ওই কারবার প্রতিষ্ঠানে আয় হয় তাহলে বেড়ে যাবে। পক্ষান্তরে যদি মালিক ব্যবসা থেকে উত্তোলন করে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। উত্তোলন করলেও মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। যদি এখানে কোনো ব্যয় বা ক্ষতি হয় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। অর্থাৎ আমরা দেখি যে এই 4টি উপাদানের মাধ্যমে মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি পায়। যদি কারবারে মূলধন আনা হয় তাহলে মালিকের দায় বেড়ে যায়, মালিকানা সত্ত্ব বেড়ে যায়। যদি আয় বৃদ্ধি হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি হয়। পক্ষান্তরে যদি আমরা উত্তোলন করি তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। যদি কারবারে কোনো ব্যয় বা ক্ষতি বা খরচ হয় তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। তারপরে এক্সেপশনাল বলে কিছু কথা আছে। ব্যয় যদি হ্রাস পায় তাহলে আমাদের কি হচ্ছে, ব্যয় বেড়ে গেলে এখানে কি হচ্ছে, আমাদের ব্যয় হলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। পক্ষান্তরে ব্যয় যদি আমাদের হ্রাস পায় তাহলে কি হবে, তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। আমরা জানি ক্রয় হচ্ছে, ক্রয় করলে কি হয়, ব্যয় হয়। তাহলে আমরা এটাকে মালিকানা সত্ত্ব যখন ক্রয় করি তখন কমে যায়। যদি ক্রয় ফেরত হয় তাহলে কি হয়, তাহলে আমরা দেখি যে ব্যয়ের পরিমাণ হ্রাস পায়, তখন মালিকানা সত্ত্ব বেড়ে যায়। অনুরূপভাবে বিক্রয় করলে কি হয়, বিক্রয় করলে আয় হয়, কিন্তু বিক্রয় ফেরত আসলে কি হবে, আয় হ্রাস পায়, অর্থাৎ রিভার্স হয়ে যাবে, উল্টে যাবে। এইটুকু আমাদের খেয়াল করলে আমরা কিভাবে মালিকানা সত্ত্ব প্রভাবিত হচ্ছে মূলধন দ্বারা এটা আমরা বুঝতে পারি। এবার আমরা একটি অঙ্ক মাধ্যমে, অর্থাৎ ব্যবহারিক সমস্যা সমাধানের মাধ্যমে একটি অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে হিসাব বিজ্ঞানে লেনদেনের প্রভাব হচ্ছে। তা আমার কাছে একটি অঙ্ক আছে, আমি এই অঙ্কটি একটু পড়ি। এই অঙ্কটি হচ্ছে মিস্টার জামিল
একজন চিকিৎসক, তিনি 2020 সালের 1 জানুয়ারি তারিখে একটি নার্সিং হোম চালু করেন। জানুয়ারি মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ। জানুয়ারি 1 তারিখে দেখা গেল চিকিৎসা পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করেন। 2 তারিখে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করেন 5,000 টাকা। 7 তারিখে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করেন 30,000 টাকা। 10 তারিখ রোগীদের সেবা দেওয়া হলো 10,000 টাকা। 15 তারিখ অফিস কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। 20 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 30,000 টাকা। 25 তারিখ রোগীদের ধারে চিকিৎসা সেবা দেওয়া হলো 5,000 টাকা। 30 তারিখ ধারে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 20,000 টাকা। অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 এই মিস্টার জামিল সাহেবের নার্সিং হোমে এই তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটি পড়লাম। এবার আমরা এর লেনদেনের ভিত্তিতে আমরা সম্পদ পাশে আমরা নগদ ঘর করলাম। আর কি কি ঘর হবে? প্রাপ্য হিসাব হবে, যন্ত্রপাতি হবে। প্রাপ্য হিসাব তাহলে আমরা এখানে তারিখ, এটা হলো আমার হিসাব বিজ্ঞানে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এটা একটি ছকের মধ্যে আমরা করছি। তারিখের ঘর, নগদ, প্রাপ্য, এটা হলো সমান সমান। এবার দায়ের পাশে আমাদের দেখতে পাচ্ছি এই লেনদেনের ভিত্তিতে আমাদের হবে ঋণ আছে, পদ হিসাব আছে, মালিকানা সত্ত্ব। তাহলে আমরা এটাকে ঋণ করি, এটা ঋণের কলাম, এটা প্রদেয় হিসাব, এটা আমরা মূলধন, এটা আমরা করলাম দায় ও মালিকানা সত্ত্ব করলাম, এটাকে মালিকানা সত্ত্ব করলাম। তাহলে প্রথম লেনদেনটি আমরা দেখলাম যে মিস্টার জামিল কি করেছে, 1 লক্ষ টাকা ব্যবসায় বিনিয়োগ করেছে। 1 লক্ষ টাকা। তাহলে আমাদের কি হলো? বিনিয়োগ করার মাধ্যমে আমার কি হলো? তারিখ হচ্ছে 1 তারিখ 1/1/2020 সালের ঘটনা এটা। তাহলে আমার 1 লক্ষ টাকার কি বেড়ে গেল? আমার সম্পদ পাশে নগদ বিনিয়োগ করলেও কত? 1 লক্ষ টাকা। তাহলে আমার সম্পদ হিসেবে নগদের ঘরে চলে আসলো 1 লক্ষ টাকা। আমার মূলধন বেড়ে গেল, এখানে নাই, এখানে নাই, সমান সমান ঋণে নাই, এখানে নাই, মূলধন বেড়ে গেছে আমার 1 লক্ষ টাকা। মালিকানা সত্ত্ব আমার বেড়ে গেল 1 লক্ষ টাকা। এরপরে 2 তারিখে আমাদের কি আছে? জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ 5,000 টাকা। তা ভাড়া পরিশোধ করলে কি হবে? আমাদের নগদ 2 তারিখে
5,000 টাকা ভাড়া পরিশোধ করছে, এটা খরচ, নগদ তহবিল কমে গেল, এখানে নাই এখানে নাই, সমান সমান ঋণে নাই, তাহলে মূলধন আমার মালিকানা সত্ত্ব আমার 5,000 টাকা হ্রাস পেল। এখানে বিনিয়োগ করছেন উনি, মূলধন আনছেন, প্রথমটা বিনিয়োগ, আর এখানে আমার ভাড়া প্রদান করছেন। ভাড়া হিসাব যদি আমরা এটা মন্তব্যের ঘরে লিখে রাখি, এটা মন্তব্য, এই ঘরটা হলো মন্তব্যের ঘর। ভাড়া হিসাব আমরা যখন আয় ব্যবহার করব তখন এটা থাকলে করতে সুবিধা হবে। এরপরে লেনদেন হচ্ছে আমাদের 7 তারিখে, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 30,000 টাকা। অফিস যন্ত্রপাতি আমরা কিসে ক্রয় করেছি? ধারে ক্রয় করেছি। ধারে ক্রয় করলে আমার নগদ বাড়ি নাই, প্রাপ্য হিসাব বাড়ি নাই, তাহলে যন্ত্রপাতি ক্রয় করেছি। যন্ত্রপাতি 7 তারিখে আমার যন্ত্রপাতির ঘরে যন্ত্রপাতি ক্রয় করেছি, এই জন্য আমার যন্ত্রপাতি ঘরে কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমার যন্ত্রপাতি বেড়ে গেল। আর আমার দায় সৃষ্টি হলো কত? আমার সমান সমান দায় সৃষ্টি হলো, আমার পদ হিসাবে আমার বেড়ে যাবে 30,000 টাকা চলে আসবে। আমার দায় বেড়ে গেছে 30,000 টাকা। আমরা অবশ্যই এখানে প্রত্যেকটা দাগ দিয়ে গেলে সুবিধা হবে, দাগ দিয়ে গেলে সুবিধা হবে। আমরা দাগ দিয়ে ক্লোজ করে দেই। 5,000 ক্লোজ করে দেই দাগ দিয়ে। 7 তারিখে দাগ দিয়ে ক্লোজ করে দিলে আমাদের করতে সুবিধা হবে। আমরা দাগ দিয়ে এটা ক্লোজ করে দিই। এরপর আমাদের কয় তারিখ আছে? 10 তারিখ আছে। রোগীদের সেবা দেওয়া হলো 10,000 টাকা। রোগীদের ধারে না, রোগীদের সেবা দেওয়া হলো 10,000 টাকা। তাহলে সেবা যদি আমরা দেই তাহলে কি এটা আমাদের আয় হয়েছে 10 তারিখে আমাদের, তাহলে নগদ সম্পদ বেড়ে গেল। আমরা রোগী সেবার মাধ্যমে 10,000 টাকা পাইলাম, তাহলে আমাদের নগদ তহবিল, নগদ সম্পদ আমার বেড়ে গেল। প্রাপ্য হিসাবে বাড়বে না, সমান সমান আমার, তাহলে কি হবে? আমার মূলধন ঋণে বাড়বে না, তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে গেছে আমার 10,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্ব আমার বেড়ে গেছে 10,000 টাকা। তাহলে এটা আমাদের সেবা আয়, সেবা আয়। পরবর্তী লেনদেন কয় তারিখ? পরবর্তী লেনদেন আমরা দেখতেছি 15 তারিখ। অফিস কর্মচারীদের বেতন পরিশোধ 5,000 টাকা। অফিস কর্মচারীদের বেতন পরিশোধ করলে কি হবে? খরচ হবে নগদ। কয় তারিখ ছিল এটা? 15 তারিখে আমার অফিস কর্মচারীদের বেতন দিলে আমার নগদ অর্থ কমে গেল, সমান সমান, তাহলে মালিকানা সত্ত্ব আমার কমে গেল, অর্থাৎ এ সমান সমান এল প্লাস ওই প্রত্যেকটা ঘরে আমাদের সমান হচ্ছে, এটা কমে গেল, মালিকানা সত্ত্ব কমে গেল। কারণ আমরা কি করলাম? অফিস কর্মচারী বেতন পরিশোধ করলাম, তাহলে এখানে আমরা বেতন হিসাব লিখে রাখবো। অফিস কর্মচারীদের আমার বেতন দিলে কি হলো? 15 তারিখে আমার 5,000 টাকা, আমরা অফিস কর্মচারীদের বেতন দিয়েছি 5,000 টাকা, তাহলে আমার নগদ তহবিল কমে গেল, পক্ষান্তরে আমার মালিকানা সত্ত্ব 5,000 টাকা কমে গেল, অর্থাৎ উভয় পক্ষ সমান হলো। এবার আমাদের লেনদেন হচ্ছে 20 তারিখে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 30,000 টাকা। ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে কি হবে? ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই তাহলে কি হবে? আমাদের নগদ অর্থ বেড়ে যাবে। কয় তারিখে? 20 তারিখে। 20 তারিখে আমাদের নগদ অর্থ ব্যাংক থেকে ঋণ নিলে কত টাকা বাড়লো? 30,000 টাকা বেড়ে গেল, সমান সমান আমার এখানে ঋণের ঘর আছে, আমার ঋণ বেড়ে গেল 30,000, দায় বেড়ে গেল 30,000 টাকা। ঋণের দায় বেড়ে গেল কত? 30,000 টাকা।
এরপরে লেনদেনটা আমরা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদ পাশ সমান দায় পাশ সব জায়গায় আমাদের সমান হচ্ছে। এরপরে আমাদের লেনদেন আছে 25 তারিখে রোগীদের ধারে চিকিৎসা সেবা দেওয়া হলো 5,000 টাকা। আমরা কি করেছি? ধারে, তার মানে আমরা নগদ এই চিকিৎসা সেবাটা আমরা দেয়নি, অর্থাৎ রোগীদের কাছে আমরা টাকা পাবো। যদি আমরা নগদ পাইতাম তাহলে আমরা নগদে ঘরে লিখতাম, কিন্তু আমাদের এই টাকাটা প্রাপ্য হিসাব। এই টাকাটা আমাদের এখন হচ্ছে প্রাপ্য হিসাব, কারণ এদের কাছে আমরা টাকাটা পাবো। প্রাপ্য হিসাব কোনটা? যাদের কাছে আমরা টাকা পাবো। এখানে 25 তারিখে কি হয়েছে? আমরা ধারে চিকিৎসা দিয়েছি, ধারে চিকিৎসার জন্য আমাদের কি হলো? প্রাপ্য হিসাব বেড়ে গেল, 5,000 টাকা আমাদের প্রাপ্য হিসাব বেড়ে গেল। প্রাপ্য হিসাব বেড়ে গেল কত টাকা? 5,000 টাকা। আর মালিকানা সত্ত্ব বেড়ে গেল কত? ঋণ বাড়ি নাই পদ হিসাব, মালিকানা সত্ত্ব বেড়ে গেছে আমাদের 5,000 টাকা। এটা হলো সেবা আয়। তাহলে এবারও দেখলাম আমরা এই পক্ষ সম্পদ পক্ষ এবং এই পক্ষ সমান হলো। এইবার আমরা দেখি, এবার আমাদের 30 তারিখের লেনদেন বলতেছে কি? 30 তারিখের লেনদেন বলতেছে ধারে যে আমরা এই যন্ত্রপাতি ক্রয় করেছিলাম এই 30,000 টাকা 7 তারিখে, ওইটা আমরা পরিশোধ করেছি কত টাকা? 20,000 টাকা। তাহলে আমাদের 20,000 টাকা যদি আমরা পরিশোধ করে থাকি তাহলে নগদ তহবিল আমাদের চলে গেছে কত? 20,000 টাকা, অর্থাৎ নগদ তহবিল আমাদের কমে গেছে। নগদ তহবিল কত কমে গেছে? 20,000 টাকা আমাদের নগদ তহবিল কমে গেছে। এবং আমরা যে যন্ত্রবাহীটা ক্রয় করেছিলাম ধারে, সেখানে আমাদের প্রদেয় হিসাব আমরা পরিশোধ করলাম কত? 20,000 টাকা আমরা পরিশোধ করেছি, অর্থাৎ আমাদের দায়ের পরিমাণ এখানে 20,000 টাকা কমে গেছে। আর কোনো লেনদেন নাই। এখন আমরা প্রত্যেকটা ঘর যোগ করে দেখি যে কত হয় এবং এই পক্ষ সমান এই পক্ষ হয় কিনা। তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখব এখানে এই পক্ষ 95,000, 1,05,000, 1,00,000, 1,30,000, 1,10,000। এই পাশে হলো 1,10,000 টাকা যোগ করলে এই পাশে শুধু 5,000 টাকা। এই যন্ত্রপাতি একটাই আছে 30,000 টাকা, ঋণে একটাই আছে 30,000 টাকা, পদ হিসাবে 30,000, 20,000, 10,000 টাকা, মূলধনে আছে 95,000, 1,05,000, 1,05,000 টাকা এখানে। তাহলে আমরা এই তিনটা যোগ করে দেখি কত? 1,15,000 আর 30,000 সমান সমান টোটাল এই পাশে যোগ করে হলো 1 লক্ষ, পুরোটা যোগ করে হলো 1,45,000। এই পাশ যোগ করে হলো 1,45,000। এই পক্ষ যোগ করে হলো 1,45,000। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব আমরা দেখতে পেলাম যে কোথায় মালিকানা সত্ত্ব হ্রাস বৃদ্ধি হলো, এটা আমরা পরিষ্কারভাবে আশা করি বুঝতে পেরেছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এ পর্যন্তই। তবে এটা আমরা কিন্তু যেটা করেছি এটা কিন্তু আমরা কালান্তিক পদ্ধতিতে করেছি। এরপরেও আমাদের একটা পদ্ধতি আছে, নিত্য পদ্ধতি,
সেটা পরবর্তীতে যে কোনো একদিনে করা যাবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।